সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি সাগুপ্তা শরীফ পল্লবী মহিলা ডিগ্রি কলেজ থেকে অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে সমাজবিজ্ঞান। সমাজবিজ্ঞান প্রথম পত্র। তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো। আমরা ইতিমধ্যে অফলাইন ক্লাসেও আছি, তারপরেও আমরা তোমাদের সুবিধার জন্যে আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি। তা আমরা এই সমাজবিজ্ঞান প্রথম পত্র বিষয়টি আজকে আমরা অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করব। তো অষ্টম অধ্যায়ের বিষয়বস্তুটা কি? সামাজিক স্তরবিন্যাস ও অসমতা। সামাজিক স্তরবিন্যাস ও অসমতা। তো আমরা দেখো যে এই যে স্তর বিন্যাস, তাই না? স্তর মানে কিন্তু তোমরা সবাই বোঝো, স্তর মানে কি? ধাপ। আমরা কিন্তু সমাজ বিজ্ঞানে যে বিষয়টা লক্ষ্য করি, যে দেখি যে প্রত্যেকটা মানব সমাজ বিভিন্ন ধাপে বা স্তরে কিন্তু বিভক্ত। যেমন আমাদের সমাজ বিজ্ঞানী কার্ল মার্কস মানব সমাজকে বিভিন্ন ধাপে ভাগ করে দেখিয়েছেন, তাই না? আদিম সমাজ, তারপরে আমাদের পশুপালন সমাজ, কৃষি সমাজ, শিল্প সমাজ, সমাজতান্ত্রিক সমাজ। তার মতে যে মার্কস বলেন যে আদিম সাম্যবাদ সমাজ ছাড়া আর প্রত্যেকটা সমাজের মধ্যেই কিন্তু শ্রেণী বা স্তর লক্ষ্য করা যায়। আর আজ আমরা এই যে সামাজিক স্তর বিন্যাস, অর্থাৎ সমাজ বিজ্ঞানীরা সমাজটাকে, অর্থাৎ বিভিন্ন সমাজের ধাপে ধাপে যে স্তরগুলো ছিল সেগুলো তুলে ধরার চেষ্টা করেছি। তা আমরা প্রথমে দেখি যে এই যে স্তর বিন্যাস, হ্যাঁ, এই স্তর প্রত্যয়টি কোথা থেকে আসে? তো ভূত্বকে যে স্ট্রাটা, হ্যাঁ, স্ট্রাটিফিকেশন, অর্থাৎ সামাজিক স্তর বিন্যাস হচ্ছে স্ট্রাটিফিকেশন আর অসমতা হচ্ছে ইনইকুয়ালিটি। তো এই যে স্ট্রাটা প্রত্যয়টি মাটি বা শিলার বিভিন্ন স্তর বোঝাতে ব্যবহৃত হয়। সমাজবিজ্ঞানীরা এই যে স্তর, অর্থাৎ ভূত্বকে এই যে মাটির যে শিলা স্তর বোঝাতে ব্যবহৃত হয়েছে, তখন তারা চিন্তা করলেন যে সমাজ বিজ্ঞানে যে বিভিন্ন স্তরগুলো রয়েছে তার সাথে কিন্তু মিল রয়েছে। তখন আমরা এই সমাজ বিজ্ঞানে এই স্ট্রাটিফিকেশন প্রত্যয়টি ব্যবহার করি। আর এই স্ট্রাটা প্রত্যয়টি আবার মই বা সিঁড়ির ধাপের সাথেও কিন্তু তুলনা করা হয়ে থাকে। তাহলে এবার আমরা দেখি যে আসলে সমাজ বিজ্ঞানীরা এই সামাজিক স্তর বিন্যাস বলতে কি বুঝিয়েছে। কারণ মানব সমাজ বিভিন্ন স্তরে বিভক্ত। এই যে বিভক্তগুলো কিভাবে হয়েছে? মানুষের কিন্তু উঁচু নিচু শ্রেণীর বিভেদ থেকেই কিন্তু এই স্তর বিন্যাসটা হয়েছে। আর এই যে স্তর বিভক্তিটা, এটা এসেছে কিসের ভিত্তিতে? মর্যাদা, ক্ষমতা, প্রতিপত্তি এবং অর্থনীতির ভিত্তিতে। বিশেষ করে আমরা লক্ষ্য করি এই যে মানব সমাজের মধ্যে
যে স্তর যে বিন্যাস অর্থাৎ যে শ্রেণী বিন্যাসটা আমরা লক্ষ্য করি, সেখানে কিন্তু অর্থনীতিটাই হচ্ছে প্রধান। এবার আমরা বিভিন্ন সমাজবিজ্ঞানীরা এই সামাজিক স্তর বিন্যাসে বিভিন্ন সংজ্ঞা দিয়ে তারা স্তর বিন্যাসটাকে ব্যাখ্যা করার প্রয়োজনীয়তা অনুভব করেছে। যেমন সমাজবিজ্ঞানী সরোগী, তার মতে উঁচু নিচু শ্রেণীর ক্রমানুসারে সংগঠিত জনসংখ্যার মধ্যে বিদ্যমান ভিন্নতাই হচ্ছে সামাজিক স্তর বিন্যাস। উঁচু নিচু শ্রেণীর ক্রমানুসারে সংগঠিত জনসংখ্যার মধ্যে বিদ্যমান ভিন্নতাই হচ্ছে সামাজিক স্তর বিন্যাস। সমাজবিজ্ঞানী অকবার ও নিমকর সামাজিক স্তর বিন্যাসকে অনিয়ন্ত্রিত অসাম্য বলেছেন। সামাজিক স্তর বিন্যাসকে অনিয়ন্ত্রিত অসাম্য বলেছে। তার কারণ কি? যে ব্যক্তি বা গোষ্ঠীর মধ্যে কিন্তু কম বেশি ভেদাভেদ লক্ষ্য করাই যায়। সমাজবিজ্ঞানী মেরি, তার মতে কোনো গোষ্ঠী যদি অন্যদের তুলনায় ভালো সুযোগ, চাকরি, ক্ষমতা ইত্যাদি বেশি মাত্রায় ভোগ করে, তাই হচ্ছে সামাজিক স্তর বিন্যাস। কারণ আমরা আগেই লক্ষ্য করেছি যে এই যে মানুষের মধ্যে যে ভেদাভেদ, যে শ্রেণী বিন্যাস, তা কিন্তু কতগুলো উপাদানের ভিত্তিতেই কিন্তু হচ্ছে। যেমন আমরা দেখি যে সমাজের মধ্যে একই আয়, একই ধরনের সুযোগ সুবিধা ভোগকারী গোষ্ঠী হচ্ছে কিন্তু শ্রেণী। এটা হচ্ছে আমাদের সমাজবিজ্ঞানী কার্ল মার্কসের সংজ্ঞা। আচ্ছা, তাহলে দেখো তিনি আরও বলেন যে প্রত্যেকটা মানুষ তার যোগ্যতা অনুযায়ী কিন্তু কাজ পেয়ে থাকে। অর্থাৎ জন্মগতভাবেই প্রত্যেকটি মানুষ কিন্তু সমান নয়। একজন আরেকজনের চেয়ে বেশি বুদ্ধিসম্পন্ন ব্যক্তি হয়ে কিন্তু জন্মগ্রহণ করে। তাহলে দেখা যায় যে যুগে যুগে প্রত্যেকটি সমাজের মধ্যে আমরা কি লক্ষ্য করি? যে স্তরগুলো লক্ষ্য করি এবং শ্রেণী ভিন্নতাও লক্ষ্য করি। তাহলে আমরা এবার আসব যে সামাজিক স্তর বিন্যাসকে সমাজবিজ্ঞানীরা সমাজ কাল ভেদে আলাদা আলাদা করে বিভক্ত করেছেন। ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে সামাজিক স্তর বিন্যাসের ধরনগুলোকে পর্যালোচনা করে সমাজবিজ্ঞানীরা 4টি প্রধান ধরনের কথা বলেছেন। দাসপ্রথা, স্লেভারি সিস্টেম, স্টেট, জাতিবর্ণ, কাস্ট এবং সামাজিক শ্রেণী ও পদমর্যাদা, সোশ্যাল ক্লাস অ্যান্ড স্ট্যাটাস। সামাজিক স্তর বিন্যাসের তাহলে প্রকারভেদ যদি আমরা লক্ষ্য করি, তাহলে তোমাদের যে এই যে একটা অবজেক্টিভ প্রশ্ন যে সামাজিক স্তর বিন্যাস হচ্ছে কত প্রকার, তোমরা অবশ্যই মনে রাখবে যে সামাজিক স্তর বিন্যাস হচ্ছে 4 প্রকার। কি কি? দাসপ্রথা, স্টেট, জাতিবর্ণ, সামাজিক শ্রেণী ও পদমর্যাদা। তাহলে সামাজিক স্তর বিন্যাসের প্রথম ধরন হলো দাসপ্রথা। আমাদের
এই যে দাস প্রথা আমরা ব্যাখ্যা করব যে সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবারের মতে যে প্রাচীন গ্রিসের দাস প্রথাই হচ্ছে দাস প্রথার আদর্শ নমুনা। যেমন আমাদের সমাজবিজ্ঞানী এবং গ্রিক দার্শনিক অ্যারিস্টটল তিনি দাস প্রথাকে উৎপাদনে জীবন্ত হাতিয়ার বলে অভিহিত করেছেন দাস প্রথায়। তার কারণ তার মতে সমাজে কেউ বা মণি, কেউ বা ভৃত্য, জন্মগতভাবেই এই যে ভৃত্য অর্থাৎ দাস, তারা জন্মগতভাবেই দাস এবং তারা উৎপাদনে জীবন্ত হাতিয়ার হিসাবে চিহ্নিত হয়েছে। সমাজবিজ্ঞানী L.T. হবহাউস তার সঙ্গে দাস প্রথা সম্পর্কে তিনি যে ব্যাখ্যাটা দিয়েছেন সেখানে 3টি বিষয় পরিষ্কার হয়ে ওঠে। সেগুলো হচ্ছে, দেখো, যে দাস হচ্ছে সেই ব্যক্তি যে আইন ও প্রথা অনুসারে অন্য একজনের সম্পত্তি। তাহলে এখানে যে বিষয়টা তোমরা লক্ষ্য করো যে দাস হচ্ছে সেই ব্যক্তি যেটা কি না আইন আর প্রথা অনুসারে কিন্তু অন্য একজনের সম্পত্তি। তাহলে এখানে কিন্তু আইন কথাটা এসে যাচ্ছে। দাস হলো দ্বিতীয়ত, দাস হলো সেই ব্যক্তি যার কোনো অধিকার নাই। তৃতীয়ত, দাস হলো সেই ব্যক্তি কোনো কোনো ক্ষেত্রে যার সামান্যতম অধিকার আছে। হতে পারে সে কি যে অধিকার বৃহৎ, সমাজের কাছে গৃহপালিত প্রাণীর মতো। তো এখানে আমরা যে বিষয়গুলো আসলে লক্ষ্য করি যে দাসের সাথে এক অমানবিক আচরণ এবং ব্যবহার করা হতো। মানে তার কোনো ইচ্ছা ছিল না, বরঞ্চ সে কি একজন মালিকের বস্তুগত সম্পত্তি হিসাবে কিন্তু পরিগণিত হতো। তাহলে আমরা এই যে দাসকে একটি প্রথা হিসাবে কিন্তু লক্ষ্য করে থাকি, তাই না? আচ্ছা, তো দেখো যে এটাই হচ্ছে দাস প্রথা। আমাদের এই দাস প্রথা সম্পর্কে আরেকজন সমাজ চিন্তাবিদ H.J. নিবয়ের তার স্লেভারি অ্যাজ অ্যান ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম ইথনোলজিক্যাল রিসার্চ গ্রন্থে বলেন, পৃথিবীতে যত প্রকার দাস ব্যবস্থা প্রচলিত আছে তাদের প্রকৃত সামাজিক অবস্থাকে এভাবে বর্ণনা করা যায়, যথা প্রত্যেক দাসের একজন মালিক থাকে। প্রত্যেক দাসের একজন মালিক থাকে। দ্বিতীয়ত, স্বাধীন বা মুক্ত মানুষের তুলনায় দাসদের সামাজিক অবস্থান কিন্তু নিচু। আর দাস প্রথায় ব্যক্তি অবশ্যম্ভাবী শ্রমিক, মানে অবশ্যই হচ্ছে দাস প্রথায় দাস একজন শ্রমিক। তার কারণই হচ্ছে দাসের ভূমিকাটাই হচ্ছে যে সে সর্বদাই শ্রম দিয়ে যাচ্ছে তার মনিব শ্রেণীর জন্য। হ্যাঁ, তার নিজস্ব ব্যক্তিগত কোনো সুখ, স্বাধীনতা, ইচ্ছা অনিচ্ছা বলে তার কিছুই থাকে না। তাহলে আমরা এই যে দাস, এই যে দাস সম্পর্কে তোমরা দেখলে যে সামাজিক স্তর বিন্যাসের প্রথম এবং প্রধান ধর্ম, যেখানে একটা সামাজিক স্তর বিন্যাসে একটি চিত্র কিন্তু ফুটে উঠেছে এই দাস প্রথার মধ্যে। তাহলে দেখো যে সমাজবিজ্ঞানীরা এই যে বিভিন্ন স্তরগুলো, অর্থাৎ আমরা এই যে দাসের মধ্যে দাস এবং দাস প্রভু, তাই না, এই দুটো শ্রেণী কিন্তু এখান থেকে
বের হয়ে আসলো। আচ্ছা, এখন আমরা স্টেট, এই স্টেট মধ্যযুগে দাসপ্রথা উচ্ছেদের পর শুরু হয় এক নতুন প্রথা, যা স্টেট নামে পরিচিত। সমাজবিজ্ঞানী কার্ল মার্কস তিনি কিন্তু ব্যাখ্যা করেছেন যে মানুষের সমাজটা হচ্ছে কি শ্রেণী সংগ্রামের ইতিহাস, অর্থাৎ একটি করে সমাজ যখন আসবে, যেমন দাস সমাজ, এক সময় কিন্তু এই দাসরা কি আন্দোলন করলো, তাই না? তখন কিন্তু এই জায়গায় চলে আসলো আমাদের স্টেট ব্যবস্থা, অর্থাৎ সামন্ত প্রথা। তো এইভাবে শ্রেণী সংগ্রামের মধ্যে দিয়েই কিন্তু যুগে যুগে একটি স্তর থেকে, অর্থাৎ একটি সমাজ থেকে আরেকটি সমাজে কিন্তু উত্তরণ ঘটে। তো ইংরেজিতে স্টেট শব্দটির একটি অর্থ হচ্ছে জমিদার বা মালিকের অধীন জমি। এখানে হচ্ছে যে জমির মালিক ছিল ভূস্বামী এবং প্রান্তিক কৃষক ও ভূমিদার সবাই মিলে উৎপাদন করত। পূর্বে যারা দাস ছিল তারাই কিন্তু এই পর্যায়ে এসে সামন্ত কৃষক হিসাবে কিন্তু আবির্ভূত হয়। অর্থাৎ আমরা কি লক্ষ্য করি যে এখানে যে পরিবর্তনটা আসছে, যে সামন্ত প্রভু আর সামন্ত দাস, ওখানে ছিল দাস প্রভু এবং দাস, বা দাস মালিক আর দাস, আর এখানে হচ্ছে সামন্ত প্রভু এবং সামন্ত দাস বা ভূমিদাস। তার কারণ কি, যে সামন্ত প্রভুরা এই দাসদের আবার কিছুটা ভূমি প্রদান করত, হ্যাঁ, সেজন্য তাদের আবার বলা হতো ভূমিদাস। মূলত স্টেট পশ্চিম ইউরোপীয় মধ্যযুগে একটি বিশেষ ব্যবস্থা হিসাবে গড়ে ওঠে। তো এই যে স্টেট, অর্থাৎ এই যে সামন্ত ব্যবস্থা, এই মধ্যযুগে ইউরোপে এই সামন্ত ব্যবস্থা অর্থাৎ স্টেট ব্যবস্থার মধ্যেই কিন্তু কি ফুটে ওঠে, সামাজিক যে স্তর বিন্যাস, এই যে মানুষের মধ্যে অর্থাৎ সমাজের মধ্যে যে শ্রেণীবিভাগের যে স্তরটা রয়েছে, সেটাই কিন্তু এই ব্যবস্থাটার মধ্যে দিয়ে ফুটে উঠেছে, অর্থাৎ এই স্টেট ব্যবস্থার মধ্যে দিয়ে ফুটে উঠেছে। আচ্ছা শুনুন, তারপর হচ্ছে ইউরোপ ও রাশিয়ায় স্টেট শব্দটি এক ধরনের সামাজিক স্তর ব্যবস্থা বোঝাতে ব্যবহৃত হয়। মধ্যযুগীয় ইউরোপে স্টেট সমূহের তিনটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে। প্রথমত, প্রত্যেক স্টেটের একটি পদমর্যাদা রয়েছে, যার অধিকার, কর্তব্য, সুযোগ সুবিধা, বাধ্যবাধকতা, আইন সহ। এখানেও লক্ষ্য করো, যেমন আমরা দাস প্রথা যখন দেখেছি, সেখানেও কিন্তু আমরা আইনগত অধিকারটাই লক্ষ্য করেছি, এবং এক্ষেত্রেও তাই প্রত্যেক স্টেটে অর্থাৎ যে বিভাজনগুলো রয়েছে সেখানে কিন্তু সবার একটা পদমর্যাদা রয়েছে, এবং এই পদমর্যাদাটা কি আইনগতভাবে কিন্তু প্রতিষ্ঠিত। হ্যাঁ, তাহলে আমরা লক্ষ্য করি যে এই যে পদমর্যাদা, যার অধিকার, কর্তব্য, সুযোগ সুবিধা ও বাধ্যবাধকতা কি আইনসম্মত। দ্বিতীয়ত, স্টেটগুলোর মাধ্যমে ব্যাপক শ্রম বিভাগ প্রতিফলিত হয় এবং প্রত্যেকটি স্টেটের একটি সুনির্দিষ্ট কর্তব্য রয়েছে। তৃতীয়ত, সামন্ততান্ত্রিক স্টেট সমূহ হচ্ছে এক একটি রাজনৈতিক গোষ্ঠী। তাহলে আমরা দেখো যে এই যে তোমরা যে স্টেট বলতে আমরা কি বুঝি, সেখানে আমরা লক্ষ্য করি যে স্টেট অর্থাৎ মধ্যযুগে ইউরোপে এই স্টেট ব্যবস্থার মধ্যে দিয়ে স্তর বিন্যাসটা সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে, যেখানে প্রত্যেকটি স্টেটের একটি পদমর্যাদা রয়েছে,
স্টেটগুলোর মধ্যে ব্যাপক শ্রম বিভাগ রয়েছে এবং স্টেটগুলো হচ্ছে এক একটি রাজনৈতিক গোষ্ঠী। এবার আমরা আসব যে এই যে স্টেটের মধ্যে কিন্তু শ্রেণী, যে আমরা যে শ্রেণীর কথাটা আসছে, যে এখানে সামাজিক শ্রেণী বলতে 3টি শ্রেণীর অস্তিত্ব কিন্তু ছিল, যেমন ভূমি মালিক বা অভিজাত শ্রেণী, যাজক শ্রেণী আর ভূমিদাস শ্রেণী। ভূমি মালিক বা অভিজাত শ্রেণী তারা হচ্ছে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। যাজক বা পুরোহিত শ্রেণী তারা কিন্তু ধর্মীয় আচার আচরণ, আলাপ আলোচনা এই বিষয়গুলো তারা নির্ধারণ করত। এবং সর্বশেষে যে আমাদের যে ভূমিদাস, সেইটা আমরা লক্ষ্য করি। তাহলে এখানে আমরা যে ভূমিদাসদের যে সামাজিক মর্যাদা ভূমি দ্বারা নির্ধারিত ছিল, ভূমিদাসরা মূলত একটি আধা স্বাধীন, তাই না, আধা স্বাধীন শ্রেণী ছিল। দাসদের তুলনায় তাদের কিছুটা স্বাধীনতা ছিল। তাহলে এই যে ভূমিকেন্দ্রিক একটি সামাজিক সম্পর্ক, তাই না, সম্পর্কের বিন্যাসে আর ভূমিকা মালিকানার সাথে কি সামাজিক মর্যাদাটা আমাদের এখানে ওতপ্রোতভাবে জড়িত ছিল। আর ওই ভূমি মালিকানার সাথেই সামাজিক দায় দায়িত্বটাও জড়িত ছিল। তার কারণ কি, যে এখানে যে ভূমিদাস সে কিন্তু তার প্রভুর জন্যে আপ্রাণ পরিশ্রম করে যেত। এটাই হচ্ছে আমাদের যে স্টেট ব্যবস্থা। তাহলে এই যে স্টেটের মধ্যে দিয়ে আমরা লক্ষ্য করলাম যে স্তর বিন্যাসটা, অর্থাৎ এখানেও আমরা স্তর বিভক্তি এবং যে শ্রেণী বিভক্তি, অর্থাৎ ভূমি মালিক অর্থাৎ অভিজাত শ্রেণী, যাজক শ্রেণী, যাজক বা পুরোহিত শ্রেণী এবং কি ভূমিদাস শ্রেণী। এবার আমরা আসব সামাজিক স্তর বিন্যাসের তৃতীয় প্রকারভেদটা, অর্থাৎ জাতি বর্ণ ভেদ, জাতিবর্ণ প্রথা। এই জাতিবর্ণ প্রথা হচ্ছে একটি অন্তর্গত বিবাহভিত্তিক গোষ্ঠী, যার সদস্যদের একটি সাধারণ নাম থাকে এবং তারা সমাজের কিছু বিধি নিষেধ তাদেরকে মেনে চলতে হয় এবং তারা ঐতিহ্যগতভাবে পৈতৃক পেশায় কিন্তু তারা অবলম্বন করে থাকে। জাতিবর্ণ সামাজিক স্তর বিন্যাসের অদ্বিতীয় ধরন হিসাবে পরিলক্ষিত হয়। জাতিবর্ণের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কাস্ট, আর এই কাস্ট শব্দটি এসেছে স্প্যানিশ ভাষা কাস্টা থেকে, যার অর্থ হচ্ছে বংশগত গুণাবলী। এবং পর্তুগিজরা হিন্দু ভারতীয় সমাজ যে বর্ণ প্রথার কঠোরতা লক্ষ্য করেই কিন্তু তারা এই কাস্ট শব্দটি ব্যবহার করে। যেমন সমাজবিজ্ঞানী একে নাজমুল করিম বলেন, জাতিবর্ণ ভারতীয় সমাজের প্রেক্ষিতে এক বিশেষ রূপ ধারণ করেছে। ফলে জাতিবর্ণ বলতে অনেক সময় কেবল হিন্দু জাতিবর্ণকেই বোঝায়। তাহলে আমরা আসলে এই যে বর্ণপ্রথার যে কঠোরতা, সেটা আমরা আসলে ভারতীয় হিন্দু সমাজের মধ্যে লক্ষ্য করি। এবং যেমন আমাদের এই যে বর্ণ প্রথা যেমন ইউরোপ সমাজের মধ্যেও কিন্তু আছে, তো এখানে বিশেষভাবে যে পর্তুগিজরা সর্বপ্রথম এই ভারতীয় উপমহাদেশের বর্ণপ্রথার কঠোরতা লক্ষ্য করে এই কাস্ট শব্দটি ব্যবহার করে। জাতিবর্ণ প্রথার যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেটা হচ্ছে যে এটা হচ্ছে একটি অন্তর্গোষ্ঠী বিবাহভিত্তিক, যার একটি সাধারণ নাম থাকে,
বংশগত, তা হচ্ছে সদস্যপদ, সুনির্দিষ্ট নিয়ম নীতি এবং সাধারণ ঐতিহ্যগত পেশায় তারা রত থাকে। আচ্ছা, আর এই জাতি বর্ণের মধ্যে আমরা যে বিষয়টা লক্ষ্য করি যে হিন্দু সমাজের মধ্যে, অর্থাৎ তাদের যে বর্ণগুলো অনুযায়ী তারা কিন্তু একাধিক শ্রেণীর অন্তর্ভুক্ত, যেমন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র, তাই না? তাহলে এই যে দেখো যে আমরা সামন্ত সমাজের মধ্যেও কিন্তু লক্ষ্য করলাম অভিচার, যাজক এবং ভূমিদাস। আর আমরা এখানেও লক্ষ্য করছি যে এই যে আমাদের হিন্দু সমাজের মধ্যে তারা কিন্তু কি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। তো ব্রাহ্মণরা হচ্ছে তাদেরকে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, অর্থাৎ তাদেরকে সমাজের মাথা হিসাবে কিন্তু ধরা হচ্ছে, তাই না? ব্রাহ্মণরা হচ্ছে শিক্ষক, যাজক, যারা ব্রহ্মার মস্তিষ্ক থেকে জাত। এরা হলো সমাজের সর্বোচ্চ মর্যাদার অধিকারী। এরা হচ্ছে ধর্মীয় কার্যকলাপ পরিচালনা করে থাকে। হ্যাঁ, আচ্ছা, এবং এদেরকে পুরোহিত শ্রেণীর অন্তর্ভুক্ত করা হয়ে থাকে। ক্ষত্রিয় কারা? এরা হচ্ছে সমাজের যোদ্ধা শ্রেণী, যারা ব্রহ্মার বাহু থেকে উদ্ভূত। হ্যাঁ, বাহু অর্থাৎ একজন মানুষের এই শরীরের যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এই বিভাজনটা করে দেখানো হয়েছে। দেশের নিরাপত্তার ব্যাপারে বিভিন্ন যুদ্ধ বিগ্রহে এরা অংশগ্রহণ ও শস্য উৎপাদন করে। বৈশ্য এরা হলো সমাজের সাধারণ ব্যবসায়ী দল, যাবতীয় ব্যবসায়িক কাজকর্ম এদের দ্বারা সম্পাদিত হয়ে থাকে। আরেকটি শ্রেণী আমরা লক্ষ্য করি যে শূদ্র, যে সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর বর্ণ হলো শূদ্র। এরা ব্রহ্মার পায়ের পাতা থেকে জন্ম লাভ করেছে। এদের কাজ মূলত উপরোক্ত এই তিনটি শ্রেণীর সেবা সন্তুষ্টি প্রদান করা। এবং এই যে সর্বশেষ যে শ্রেণী, অর্থাৎ যে শূদ্র, সেখানে লক্ষ্য করা হয় যে তাদের সাথে যে অমানবিক যে ব্যবহারটা, যেমন তারা কিন্তু রাতের অন্ধকারে তারা তাদের কাজকর্মগুলো কিন্তু সেরে ফেলে। তারা কিন্তু দিনের আলোয় তাদের ছায়া কিন্তু লক্ষ্য করা যায় না। আচ্ছা, এই হচ্ছে আমাদের তিনটা স্তরবিন্যাস আমরা লক্ষ্য করলাম। এবার আমরা একটু সামাজিক শ্রেণী নিয়ে আলোচনা করব। যে সামাজিক শ্রেণী মানব সমাজকে নানাভাবে স্তর বিভক্তি করে। তার মধ্যে হচ্ছে শ্রেণী বিন্যাসের ক্ষেত্রে সামাজিক স্তর বিভাগের মূল সূত্র হচ্ছে নিহিত। শ্রেণী বলতে আমরা কি বুঝি? শ্রেণী বলতে একই আয়, একই ধরনের সুযোগ সুবিধা ভোগকারী গোষ্ঠীকে বোঝায়। একই আয়, একই ধরনের সুযোগ সুবিধা ভোগকারী গোষ্ঠীকে বোঝায়। সামাজিক শ্রেণী হচ্ছে কি একটি বাস্তব গোষ্ঠী। শ্রেণী হচ্ছে ওপেন, এটা কিন্তু উন্মুক্ত। হ্যাঁ, শ্রেণী হচ্ছে বদ্ধ ব্যবস্থা না, কিন্তু জাতিবর্ণ কিন্তু বদ্ধ, অর্থাৎ ক্লোজ সিস্টেম। আর শ্রেণীটা হচ্ছে কি যে ওপেন সিস্টেম, অর্থাৎ এখানে যে শ্রমিক যে রয়েছে, যে শ্রমিক শ্রেণী, তার কিন্তু একটা স্বাধীনতা রয়েছে। সে ইচ্ছা করলে তোমার কাজে যোগদান করতে পারে, এবং তার সেই কাজটা যদি ভালো না লাগে তাহলে কিন্তু সে সেই কাজ থেকে সরেও যেতে পারে। আর যেহেতু শ্রেণীতে একটি সুবিধা আছে যে একটা শ্রেণী অর্থাৎ নিম্ন শ্রেণী থেকে উচ্চ শ্রেণীতে কিন্তু কি আরোহণ করতে পারে, আবার অনেকে কিন্তু উচ্চ শ্রেণী থেকে নিম্ন শ্রেণীতেও কিন্তু বিলীন হয়ে যায়। হ্যাঁ, তো শ্রেণীর ক্ষেত্রে আমরা এই জিনিসটা লক্ষ্য করি। তো আমাদের যে সমাজবিজ্ঞানী টিবি পটমরের মতে যে সামাজিক শ্রেণী কোনো আইন বা
ধর্ম স্বীকৃত গোষ্ঠী নয়। এ শ্রেণী তুলনামূলকভাবে উন্মুক্ত, বদ্ধ নয়। উচ্চ শ্রেণীতে যারা অবস্থান করছে এটা কোনো গোপন ব্যাপার না, যদিও বলা হয় এটা অর্থনৈতিক দল, সামাজিক অস্তিত্বেরও এটা সচল। তো আমরা যেহেতু জানি যে কার্ল মার্কস তিনি ব্যাখ্যা করেছেন যে মানব সমাজটা হচ্ছে শ্রেণী সংগ্রামের ইতিহাস, অর্থাৎ প্রত্যেকটা সমাজের মধ্যে আমরা শ্রেণীর অস্তিত্ব লক্ষ্য করি, অর্থাৎ সমাজের মধ্যে বিভিন্ন স্তরগুলোর মধ্যে প্রত্যেকটা স্তরে শ্রেণীগুলো রয়েছে, তাই না? যেমন দাস প্রভু, তারপরে আমাদের সামন্ত প্রভু, সামন্ত দাস, তারপরে আমরা জাতিবর্ণের ক্ষেত্রেও এই বিষয়গুলো লক্ষ্য করলাম। এবং আমাদের যে সামাজিক যে শ্রেণী, এখানেও কিন্তু আমরা এই বর্তমান যে পুঁজিবাদ যে সমাজে, সেখানেও কিন্তু আমরা লক্ষ্য করছি যে পুঁজিবাদী সমাজে দুটো শ্রেণীর অস্তিত্ব রয়েছে। যে একটি হচ্ছে কি মালিক বা বুর্জোয়া শ্রেণী, আর একটি হচ্ছে শ্রমিক শ্রেণী। তাহলে এখানেও কিন্তু মালিক শ্রেণী দ্বারা শ্রমিক শ্রেণী কিন্তু নিঃশেষিত হচ্ছে, হ্যাঁ। এবং এক সময় দেখা যাবে যে এই শ্রমিক শ্রেণী আবার সংগ্রামের মধ্যে দিয়ে তারা কিন্তু আরেকটি নতুন সমাজের জন্ম দিবে, যেটা হচ্ছে কি যে আমাদের সমাজতান্ত্রিক সমাজ। এবং সমাজবিজ্ঞানী কার্ল মার্কস তিনি মনে করেন যে এইভাবে মানব সমাজের শ্রেণী সংগ্রামের মধ্যে দিয়ে প্রাথমিক অবস্থায় যে আমাদের আদিম সাম্যবাদ সমাজের অস্তিত্ব ছিল, যেখানে কোনো শ্রেণীর অস্তিত্ব কিন্তু ছিল না, যেখানে সাম্য বা সমতা বিরাজ করত। এবং এক সময় এই সমাজতান্ত্রিক সমাজ কায়েমের ফলে আমাদের এই যে বিভাজনগুলো আমাদের অবলুপ্ত বা বিলুপ্ত হয়ে যাবে, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে কথা। তো আমরা যে শ্রেণীর যে বৈশিষ্ট্যগুলো, যে শ্রেণী একটি বাস্তব গোষ্ঠী, শ্রেণী বিন্যাসের প্রধান উপাদানগুলো হচ্ছে আয়, ক্ষমতা, সম্পত্তি, পেশা, শিক্ষা, বংশমর্যাদা প্রভৃতি। এটা মূলত একটি অর্জিত সামাজিক অবস্থা, হ্যাঁ। যেমন মনে করো যে শ্রেণীতে কিন্তু বিষয়টা কি যে অর্জন করতে হয়, হ্যাঁ, আর জাতিবর্ণে কিন্তু আরোপ করা হয়, তার উপর যে মর্যাদাটা কিন্তু আরোপিত মানে চাপিয়ে দেওয়া হচ্ছে। আর শ্রেণীতে কিন্তু একজন ব্যক্তি তার মর্যাদাটা কিন্তু অর্জন করে নিচ্ছে। আর অবশ্যই সামাজিক শ্রেণীর মধ্যে সামাজিক গতিশীলতা রয়েছে, কিন্তু জাতি বর্ণের মধ্যে কিন্তু গতিশীলতা নাই, কারণ এটা হচ্ছে ক্লোজ বা বদ্ধ ব্যবস্থা, তাই না? আর শ্রেণী কিন্তু ওপেন, সেজন্য এখানে সামাজিক গতিশীলতাটা রয়েছে। আর শ্রেণীগুলো আপেক্ষিকভাবেই কিন্তু মুক্ত, তাই না? ওপেন, হ্যাঁ। তাহলে এখানে দেখা যাচ্ছে যে শ্রমিক শ্রেণী হচ্ছে স্বাধীন এবং তার সে কাজের স্বাধীনতা থাকে এবং সে ইচ্ছা করলেই তার কাজ থেকে সে বেরিয়ে আসতে পারবে। তাহলে আমরা আমাদের আজকের এই যে আলোচনা, যে সামাজিক স্তর বিন্যাস অষ্টম অধ্যায়ে, আমরা ভালো করে এই অধ্যায়টা লক্ষ্য করবে এবং সামাজিক স্তর বিন্যাস কি, স্তর বিন্যাসের প্রকারভেদগুলো তোমরা সুন্দর করে পড়বে। আর তোমরা অবশ্যই এই যে দাস প্রথা কি, সামন্ত প্রথা কি, জাতিবর্ণ প্রথা কি, শ্রেণী কি, এই 1 নম্বরের প্রশ্নগুলোর জন্য সাধারণ সংজ্ঞাগুলো অবশ্যই পড়বে এবং পাশাপাশি সমাজবিজ্ঞানীর সংজ্ঞাগুলো তোমরা পড়বে। তাহলে আজকে আমি আমার এই আলোচনার মধ্যে দিয়ে তোমাদের ক্লাস শেষ করছি। সকলকে ধন্যবাদ জানাই।